গোল্ড মেডেল নিয়ে এমএ পাশ করার পর দার্জিলিংয়ের একটি স্কুলে লীলা মজুমদার অধ্যাপনা করতে গেছিলেন। তারও পরে রবীন্দ্রনাথের ডাকে কিছুদিনের জন্য শান্তিনিকেতন গেছিলেন অধ্যাপনা করতে। তার সময়ের শান্তিনিকেতনের বিবরণী সেও অনবদ্য। কত খুঁটিনাটি ঘটনা তার দৃষ্টিতে নিজের মতন করে লেখনীর জাদুতে তিনি যে তুলে ধরেছেন তার কিছু কিছু বলি আছে। সত্যি কথা বলতে কি, অধ্যাপনা আমার ভালো লাগতো না। এ সত্য আবিষ্কার করে নিজেই স্তম্ভিত। আমি কেবল তৈরি করতে চাই, নতুন কিছু বানাতে চাই। কতগুলো অপগণ্ড শিশুকে অন্যের লেখা বই থেকে অন্যের দ্বারা নির্দিষ্ট পাঠ্যক্রম অভ্যাস করাতে গিয়ে আমার হাঁপ ধরত। উঁচু ক্লাসের অঙ্ক আর ইংরেজি পড়াতে বেজায় খারাপ লাগতো। সারা সপ্তাহে মাত্র 2টি ক্লাস আমি উপভোগ করতাম। একটি হলো 6-7 বছরের ছেলে মেয়েদের গল্প বলা, আর একটি হলো তাদের ছবি আঁকার ক্লাস। হয় বানিয়ে গল্প বলতাম, নয়তো রামায়ণ মহাভারত থেকে মজার মজার ঘটনার কথা বলতাম। ছবি আঁকার ক্লাসে বলতাম, বাগান থেকে যা খুশি দেখে এসো বা নিয়ে এসো, তারপর সেটিকে আঁকো। এই 2টি ক্লাস ওরা বেশ উপভোগ করত, নাকি আমি করতাম জানি না। ছোট ছেলে মেয়েগুলোকে বড্ড ভালো লাগতো। ভালো অধ্যাপিকা ছিলাম না বোধহয়, তবে জনপ্রিয় হয়ে উঠেছিলাম। মিস বোস গিয়ে হেম মাসিমার কাছে নালিশ করেছিলেন যে আমি ডিসিপ্লিনের ধার ধারি না। বোকা মেয়েরা পড়া না বুঝলে তাদের পাশে বসে তাদের পিঠে হাত রেখে বুঝিয়ে দিই। কমলাদি গিয়ে নালিশ করলেন আমার গল্প বলার আর ছবি আঁকার ক্লাসে বড্ড হট্টগোল হয়। হেম মাসিমার কাছেই কথাটা শুনলাম। একটু অসন্তোষ প্রকাশ করলেন না। আমি বরং অসহিষ্ণু হয়ে বলতাম, ঘন্টা পড়লে ওরা উঠতে চায় না। হেম মাসিমা একটু হাসলেন। সে হাসির মানে বুঝতে আমার একটুও কষ্ট হলো না। অবশ্য ছাত্রদের খুশি করাই অধ্যাপনার একমাত্র উদ্দেশ্য নয়। আমি আবার মনে করি ওই খুশি হওয়ার ওপর দিয়েই অনেক শিক্ষা পাচার করে দেয়া যায়। সে যাকগে, ওখানে অধ্যাপনা করতে আমার ভালো লাগতো না। পালাবার পথ খুঁজতাম। ইচ্ছে করে এসেছি, কাউকে কিছু বলারও জো ছিল না। এমন সময় পথ পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে গিয়েই আমাকে চিঠি লিখলেন। আশা অধিকারী শিশু বিভাগ পরিচালনা করেন, তিনি 1 বছরের ছুটি নিচ্ছেন। তুমি এসে 1 বছরের জন্য তার জায়গা নাও। সাধুর বলার 1 সপ্তাহ পরে চিঠিটা এলো। আর কথা নেই, কাউকে কিচ্ছু জিজ্ঞাসা না করেই লিখে দিলাম গরমের ছুটির পর থেকে শান্তিনিকেতনের কাজে যোগ দেব। রবীন্দ্রনাথ ডেকেছেন, সেই যথেষ্ট। এও যে অধ্যাপনার কাজ মনেও হলো না। মাসিমা মেসোমশাই শুনে খুব খুশি, মা হতাশ, বাবা রেগে চতুর্ভুজ। শান্তিনিকেতনের ওপর বাবা হাড়ে চটা ছিলেন। যত সব লম্বা চুলো চিবিয়ে কথা বলা ন্যাকার দলের আবাস, তার ওপর এরকম কথায় মত বদলানোর কোনো মানে হয় না। এদিকে বিপরীত সমালোচনায় আমি হাতে পায়ে বল পাই। হেমমাসিমার কাছে গিয়ে কথাটা বললাম। তাঁরা রবীন্দ্রনাথের ভক্ত, একটুও রুষ্ট হলেন না। বললেন, আমি তো বলেইছিলাম সোনার কুড়ুল দিয়ে কাঠ কাটা যায় না। এও হতে পারে যে অসন্তোষজনক অধ্যাপিকা নিজের থেকে খসে পড়াতে পুনরায় শান্তি বিরাজ করবে ভেবে একটু প্রসন্ন হয়েছিলেন। মোট কথা, তার কাছ থেকে আর তার ছেলে মেয়ে জামাইদের কাছ থেকে অশেষ স্নেহ ছাড়া কিছু পাইনি। বাড়ি এসে দেখি রবীন্দ্রনাথের এক চিঠি এসেছে। তাতে লিখেছেন, তুমি জায়গাটা একবার দেখে যাও, তারপর বিদ্যালয় খুললে স্থায়ীভাবে এসো। আমি সেই নিদারুণ গরমে একা শান্তিনিকেতন গেলাম। কলকাতাতেও তখন গরমের ছুটি শুরু হয়ে গেছে। তবু কেউ যে আমার সঙ্গে আসতে চাইল না, সেটা আমি লক্ষ্যই করিনি। দুপুরের গাড়ি দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার, তাতে করে একদিন একলা একলাই চলে গেলাম। মা পথে খাবার জন্য লুচি তরকারি করে দিলেন। মায়ের মতো আছে কি? আমার সেজ ভাই আমাকে গাড়িতে তুলে দিয়ে 2টো রসের কথা বললে চলে গেল। এখন যে পথের প্রত্যেকটা স্টেশনের গুদম, কুমটি, কোয়ার্টার, বাড়ি, বাগান, সাঁকো, পুকুর, খাল, গাছপালা, এমনকি মগরা ক্রসিংয়ের চুল পাকা
মোষ পর্যন্ত নিজের হাতে তেলোর মতো চেনা হয়ে গেছে, সেই পথ সেদিন আমি প্রথম দেখলাম। খানা জংশনের পর লুপ লাইনও আলাদা হয়ে গেছে, পৃথিবীর চেহারাও বদলে গেছে। লুপ লাইনে আগে কখনো আসিনি, সেই প্রথম দেখার বিস্ময় আজও ভুলিনি। শুকনো মাটির রং ক্রমে লালচে হয়ে এলো, বড় গাছের দূরত্ব বেড়ে গেল, বর্ধমানের বড় বড় তাল পুকুরের জায়গায় ছোট ছোট ডোবা, গুটি কত খড়ের চালের ঘরকে ঘেঁষে আছে বড় বড় ধান ক্ষেত। ক্রমে বেটে বেটে খেজুর গাছ দেখা দিল, দুপাশে শিমুল গাছ। রেলের লাইন থেকে কাটিংয়ে নামলে চাকার ঝমঝমানি সুর বদলায়। স্টেশনের লোকেরা কালো লম্বা কোকড়া চুল, তাদের মুখের ভাষা অনেক বেশি শুদ্ধ। মেয়েদের গলার স্বর তত কর্কশ নয়, একটু যেন লাজুক। টিকিট কেটে গাড়িতে উঠে বেঞ্চিতে না বসে মাটিতে বসতে চায়। খরার সময় দুপুরের গাড়ি বড় গরম। তারপর এক সময় বোলপুর পৌঁছালাম। তখন স্টেশন আরো ছোট ছিল, এক সারি আপিস ঘর, অনেকখানি লাল কাঁকড় বিছানো প্ল্যাটফর্ম, ওরা বলতো প্ল্যাটফর্ম। পেন্টুলুন পরা সাহেব সুবোধ দেখে ভাবতো লাট সাহেবও হবে বা। শান্তিনিকেতনের সাহেবরা তো অনেকেই খদ্দরের ধুতি পরতো, মেমরা শাড়ি পরতো, সবার পায়ে চটি নয়তো খালি। অনেকেই বাংলা বলতো। বোলপুর স্টেশনের লোকরা অমন ঢের ঢের সাহেব দেখেছিল। প্ল্যাটফর্মের ধারে ধারেও পলাশ শিমুলের গাছ। তখন ওই একটি ছাত্রী আবাস ছিল, শ্রীভবন। দোতলা বাড়ি, পিছনে পাঁচিল ঘেরা ঘাসে ঢাকা উঠান, তার পিছনে স্নানের ঘরের সারি আর মস্ত কুয়ো। কলের জল ছিল না। রাত 10টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেত। যেদিকে তাকাই ধু ধু করছে খোলা মাঠ, দূরে দিগন্তের কাছে নীল বনরেখা, পূবে রেলের উঁচু বাঁধ, নিচের কাটিং দিয়ে ট্রেন গেলে ধোঁয়া দেখা যায়। রেলের ওপারে মাঠ পেরিয়ে পারুলডাঙ্গা। পূর্বপল্লী নেই, উঁচু উঁচু ছাত্রাবাস নেই, গেস্ট হাউস নেই, বিশ্বভারতীর মস্ত আপিস বাড়ি নেই, নতুন লাইব্রেরি নেই। গোয়ালপাড়ার পথে শুধু হাসপাতালটি একটু পেছিয়ে আছে। একতলা একটা ডাকঘর, তার লাগোয়া পোস্টমাস্টারের বাড়ি। অসময়ে ডাকলেও হাসি মুখে বেরিয়ে আসেন। আর কতগুলি মাটির ঘর, তাতে মাস্টার মশাইরা থাকেন। পশ্চিমে শ্রীনিকেতন পর্যন্ত ফাঁকা রাস্তার দুধারে খোলা মাঠ, ভাঙা খোয়াই ধুধু করছে। চেয়ে চেয়ে দেখলাম আর বুঝতে পারলাম রবীন্দ্রনাথ কেন বলেছিলেন পাহাড় তার বুকের ওপর বোঝার মতো চেপে বসে। তবে ভালোও লাগতো নিশ্চয়ই, নইলে কেন ছুটে ছুটে কালিম্পং যেতেন? যা দেখি তাই ভালো লাগে, ভালো লাগার জন্য মন তৈরি হয়েই এসেছিল। রবীন্দ্রনাথ বললেন, আমি চাই তুমি এখানে মনে সুখে থাকো। ভেবেছিলাম তুমি ছোটদের জন্য গল্প লেখো, সন্দেশ পড়ি আমি, তোমাকে দিয়ে শিশু বিভাগের কাজ করিয়ে নেব। এখন মনে হচ্ছে তার চেয়ে তুমি কলেজে ইংরেজি সাহিত্য পড়িও, স্কুলের ওপরের ক্লাসেও ইংরেজি পড়িও। টাকার আছেন, তনয় আছেন, তাদের সঙ্গে তোমার ভালো লাগবে। কিছু বলবার থাকলে আমাকে বলে যেও। আমার কিছু বলবার ছিল না। কি থাকতে পারে? রবীন্দ্রনাথ আমাকে ডেকে কাজ করতে বলেছেন, সেই আমার যথেষ্ট। বিদ্যালয় খুলবার সময় আমার শরীর খারাপ হয়েছিল, 7 দিন দেরি করে গেছিলাম। আমার 1 সপ্তাহ পরে আমার বালবন্ধু পূর্ণিমা, দ্বিজু ঠাকুরের মেয়ে নলিনী চৌধুরীর ছোট মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানীর দেওরঝি, এবং পরে যখন পূর্ণিমার সুরেন ঠাকুরের বড় ছেলে সুবীরের সঙ্গে বিয়ে হলো, তখন ভাইপো বউও বটে এসে কাজে যোগ দিল। তাকেই দার্জিলিংয়ে দেখেছিলাম। সে মিনিমাগনা পড়াবে। তার অভিভাবকদের মতে মেয়েদের পরনির্ভরশীল হতে হয়, নইলে তাদের পুরুষ আত্মীয়দের মান থাকে না। আমার মাইনে ঠিক হলো 85 টাকা। তার থেকে হোস্টেলের খরচ 20 টাকা কাটা হতো। বাকিটা ওস্তাদ বলে একজন চাপরাশি আমার হাতে নগদ দিয়ে সই করিয়ে নিত। আমি তাতেই অত্যন্ত সন্তুষ্ট ছিলাম। বাপের বাড়িতে কে আমাকে মাসে 65 টাকা দিত? তাছাড়া বেশিরভাগ অধ্যাপকরাই ছিলেন অত্যন্ত গুণী এবং মাইনে পেতেন 30 থেকে 70-75-এর মধ্যে। নন্দলাল বসু, কীর্তিমোহন সেন, কালীমোহন ঘোষ, নেপালচন্দ্র রায়
ইত্যাদিও কেউ 200-225 বেশি পেতেন বলে মনে হয় না। তাতেই সকলের সাদাসিধাভাবে চলে যেত। গাছতলায় ক্লাস, বাহুল্যবর্জিত ব্যবস্থা, একটা ব্ল্যাকবোর্ড, যে যার বগলে বসবার আসন, একজন গুরু, কয়েকজন ছাত্র, খানকতক বই, এর বেশি কি বা দরকার? মাথার ওপর ছাদ নেই, চারিদিকে দেয়াল নেই। আরো ভালো লাগতো আশ্রম এলাকা তকতক ঝকঝক করছে। বুধবার ছুটির দিন, সেদিন ছেলেরা ছোট ছোট দল বেঁধে আগাছা পরিষ্কার করত। রান্নাঘরের পরিবেশনের কাজ, বাসন ধোয়ার কাজ, অতিথি আপ্যায়নের কাজ পালা করে ছেলেমেয়েরাই করত। তাতে পড়ার যেটুকু ক্ষতি হতো সেটুকু তৈরি করে নিতে বিশেষ অসুবিধে ছিল না। দুষ্টু ছেলেমেয়ে তখনও ছিল, তাদের শাসনের জন্য বিচার সভাও ছিল। তার সদস্যরা সবাই ছাত্রছাত্রী, কোনো অন্যায় কাজ বা অন্যায়কারী পার পেত না, নিজেরাই বিধান দিত। আন্দোলন করবার কোনো দরকার হতো না। রবীন্দ্রনাথের তখন 70 বছর বয়স, নিয়মিত পড়ান না, কিন্তু অবারিত দ্বার। যার সাহসে কুলাতো সেই গিয়ে তাকে মনের কথা বলে আসতে পারত। সপ্তাহে সপ্তাহে সাহিত্য সভা হতো, ছেলেমেয়েরা নিজেদের রচনা পড়ত, অধ্যাপকরা উপস্থিত থাকতেন, সভাপতিত্ব করতেন। ভোর থেকে অনেক রাত পর্যন্ত গানের হাওয়া বইত। মনে হতো সমস্ত আশ্রমটাই গান গাইছে। বাংলার 6 ঋতু যে কি মহান, কি মধুর, সেকালে শান্তিনিকেতনে পা দিলেই টের পাওয়া যেত। এখনো যায়, গান বন্ধ হয়ে গেছে, তবু যায়।